হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার 8টার সময় আসার কথা ছিল, তো প্রিপারেশন নিতে একটু দেরি হয়ে গেল, দুঃখিত। মনে হয় লাইভ শুরু হয়েছে 8টাতেই, কিন্তু দু একজন পার্টিসিপেন্ট আসলে পরে ক্লাসটা শুরু করলে ভালো হতো। তো যাই হোক, আমি শুরু করছি। এটা হচ্ছে গণি একাডেমি থেকে এসএসসি স্টুডেন্টদের জন্য, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা লাইভ ক্লাস। এবং ইনশাল্লাহ এই ক্লাসটা প্রতি শনিবার এবং মঙ্গলবার হবে। আজকে ক্লাসটা 8:30টায় শুরু হলো, তো এরপর থেকে আজকে ক্লাসটা 8টায় শুরু হলো। এখন কটা বাজে? আচ্ছা, 8:08 বাজে। তো আজকে 8টায় আমি ক্লাস শুরু করব বলেছিলাম, তো আমি 8টায় আসলাম। তো ইনশাল্লাহ আগামী দিন থেকে ক্লাসটা 8:30টায় শুরু হবে। আগামী শনিবার এবং আগামী মঙ্গলবারে আরেকটা ক্লাস হবে। তো শনি মঙ্গলবার ইনশাল্লাহ সকাল 8:30টায় ক্লাস হবে। হয়তো এটা শিক্ষার্থীদের জন্য একটু সহজ হবে আর কি। তো সকালে ঘুম থেকে উঠে এসে ম্যাথমেটিক্সের ক্লাস করা, এটা আমার কাছে মনে হলো যে সকালবেলা আসলে আমাদের চিন্তাভাবনা অনেক স্বচ্ছ থাকে, পরিবেশটাও সুন্দর থাকে, নিশ্চুপ থাকে। এরকম নিশ্চুপ সুন্দর একটা পরিবেশে হয়তো ম্যাথমেটিক্স নিয়ে চিন্তাভাবনা করতে স্টুডেন্টদের ভালো লাগবে। আর শিক্ষার্থীদের বলছি, তোমরা যারা সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই, তোমরা এই ঘুম থেকে ওঠার অভ্যাসটা করো। এটা খুবই ভালো একটা অভ্যাস। আর আমার ক্লাস তোমাদের কেমন লাগবে জানি না, তা আমি চেষ্টা করব তোমাদেরকে ম্যাথমেটিক্স নিয়ে একটু ভাবতে শেখানোর চেষ্টা করতে। আর ঠিক আছে, আমি শুরু করি। তো আমার আজকের লেকচারের শুরু হচ্ছে সাধারণ গণিতের অধ্যায় 1। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তো যেহেতু বিষয়বস্তু হচ্ছে বাস্তব সংখ্যা, তো আমরা এটা নিয়ে একটু চিন্তা করতে পারি যে সংখ্যার উপর বাস্তবতা আরোপ করা হচ্ছে। তার মানে হচ্ছে যে সংখ্যা বাস্তব হতেও পারে, নাও হতে পারে। এটা হচ্ছে একটা মানে এই বিষয়টাকে এইভাবে উপস্থাপন করার কারণে এরকম একটা প্রশ্ন তোমাদের মনে আসে কিনা জানি না, কিন্তু আমার মনে প্রশ্নটা এরকমভাবে আসে যে যেহেতু বলা হচ্ছে বাস্তব সংখ্যা,
তাহলে কি অবাস্তব সংখ্যা বলে কিছু আছে? তোমরা এটা নিয়ে একটু চিন্তা করে দেখতে পারো যে সংখ্যা সম্পর্কে এতদিন আমরা যা জানি তা সবই তো ছিল বাস্তব। বাস্তবকেই তো আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে অবাস্তব সংখ্যার প্রেক্ষাপট থাকতে পারে কিনা, এই বিষয়টা এসএসসি লেভেলের আলোচনার বিষয় না, যে অবাস্তব সংখ্যা কি বা অবাস্তব সংখ্যার উদ্ভব থেকে হলো বা আদৌ অবাস্তব সংখ্যা বলে কিছু আছে কিনা। তারপরেও আমি এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এই ক্লাসের শেষের দিকে। তার আগে আমি বলতে চাই যে এই যে আমরা বললাম বাস্তব সংখ্যা, এই সংখ্যা ব্যাপারটা কি? তোমরা একটু ভেবে দেখতে পারো যে সংখ্যা ব্যাপারটা কি। আমি এক্ষুনি আলোচনা শুরু করব এই সংখ্যা নিয়ে, সংখ্যা ব্যাপারটা কি, কিন্তু তার মাঝে তোমরা নিজেরা একটু ভেবে দেখতে পারো তো যে আসলে সংখ্যা ব্যাপারটা কি। সংখ্যা কি এটা যদি আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করি তাহলে চট করে আমাদের মনে কতগুলো ছবি চলে আসে। ছবিগুলো কিছুটা এরকম। এই যে আমি বোর্ডে কতগুলো ছবি আঁকলাম। আমরা এতদিন সংখ্যা সম্পর্কে যখন আমাদের মাথায় চিন্তা আসতো, তা আমরা কি সংখ্যা সম্পর্কে এই রকমটাই ভাবতাম যে এগুলোই সংখ্যা? বা এখনো যদি আমরা এমনই ভেবে থাকি যে এগুলোই সংখ্যা, তাহলে আমি বলবো যে আমাদের ভাবনাটা আসলে সম্পূর্ণ না। সংখ্যা সম্পর্কে আমাদের ভাবনাটা সম্পূর্ণ না, বা আমাদের ভাবনা সঠিক না। কারণ এগুলো হচ্ছে কিছু প্রতীক, যে প্রতীক দিয়ে আমরা সংখ্যাকে প্রকাশ করি। এই প্রতীক দিয়ে আমরা সংখ্যাকে প্রকাশ করি, অর্থাৎ সংখ্যা প্রকাশের জন্য এগুলো হচ্ছে আমাদের লিখন পদ্ধতি বা ছবি। এখন এগুলো যদি সংখ্যা প্রকাশের প্রতীক হয়, তাহলে সংখ্যা ব্যাপারটা আসলে কি? আমি তোমাদেরকে একটুখানি ভাবনার জগতে নিয়ে যেতে চাই। তো তোমরা একটু চিন্তা করো। আমি এগুলো মুছে দিচ্ছি, যেহেতু আমরা একটা ভাবনার জগতে যাব। মনে করো তোমার ভাবনার জগতে কিছুই নাই। তুমি যদি চোখ বন্ধ করে ভাবতে পারো, আমার মনে হয় ভাবনাটা আর একটু সঠিক হবে, মানে আর একটু ভালো করে আমরা ভাবতে পারবো। মানে আমি সংখ্যা কি বোঝানোর জন্য কোন বাস্তবতায় সংখ্যার অভ্যুদয় হয় বা সংখ্যার ধারণার উদ্ভব হয়, সেটা নিয়ে একটু ভাবার চেষ্টা করতেছি। তোমরা তোমাদের সাধারণ গণিত বইতে যদি দেখো যে সংখ্যা কারা আবিষ্কার করেছিলেন, অ্যারিস্টটলের মতে সংখ্যার আবিষ্কার হয়েছিল মিশরীয় সভ্যতার সময়। ধর্মযাজকরা সংখ্যা আবিষ্কার করেছিলেন। হিস্ট্রি পড়লে হয়তো আরও অনেক রকম ইতিহাস পাওয়া যাবে যে সংখ্যার ধারণা তারা আবিষ্কার করেছিলেন। তো
ইতিহাসে কখন কিভাবে সংখ্যা আবিষ্কৃত হয়েছে এটা জানা আমাদের জন্য জরুরি, বা এটা জানলে আমাদের জন্য ভালো। কিন্তু আমার মনে সংখ্যার চিন্তাটা কিভাবে আসতে পারে সেটাও আমি ভেবে দেখতে পারি, বা আমি নিজেও চিন্তা করে দেখতে পারি যে আচ্ছা, সংখ্যা আসলেই কি দরকার কিনা। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে আমরা ভাবনার জগতে চলে গেলাম, এবং সেই ভাবনার জগতে যদি আমরা কোনো কিছুই নাই এরকম একটা কিছু ধারণা করি, বা আমি যদি চোখ বন্ধ করি, তাহলে ন্যাচারালি আমি দেখতে পাবো যে আমার সামনে কিছুই নাই, ডার্ক, এভরিথিং ইজ ডার্ক, ডার্ক অ্যান্ড ডার্ক। যেমন আমি এখানে আলোর সামনে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করি, আমি চোখের পাপড়ি দিয়ে সামান্য কিছু আলো চোখের ভিতরে প্রবেশ করে এবং কিছুটা আলোকিত দেখা যায়, সেক্ষেত্রে আমি আমার চোখকে একেবারে বন্ধ করে ভাবতে পারি। তারপর সেই অন্ধকার জগতে আমি চিন্তা করলাম একটা কিছু, সবচেয়ে সিম্পল একটা চিন্তা করলাম যে একটা গোলক, সেই অন্ধকার জগতে ধরে নিলাম একটা গোলক সম্পর্কে আমি ভাবছি, কিছুই নাই, তার মধ্যে একটা গোলক। তোমাদের কাছে একটু হাস্যকর লাগতে পারে, তারপরেও আমি বলছি যে জিনিসটা এরকম ভাবে একটু ভেবে দেখো। এই যে একটা গোলকের কথা আমি চিন্তা করলাম, যদি আমার চিন্তাটা এখানেই বন্দি থাকে, এরপর যদি আমি আমার চিন্তাকে প্রসিড না করি আর না আগাই, তাহলে সংখ্যা ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। এখন আমি যদি আমার চিন্তাকে থামিয়ে দিয়ে এই গোলকটার অস্তিত্ব ভুলে যাই, তারপর যদি আবার আমি এই গোলকটার কথা ভাবি, তাহলে এখন ধরো আমি যে বললাম যে আমি গোলকটার কথা যখন ভাবলাম, সেই গোলকের কথা ভাবাটা হচ্ছে একটা ঘটনা। এরপর গোলকের কথা ভাবা আমি ভেবে ফেললাম, মানে ভুলে গেলাম, আমার ভাবনা থেকে গোলকটা সরে গেল। তারপর আমি আবারও গোলকটাকে নিয়ে ভাবলাম, তাহলে এখানে কি হলো? এখানে একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গোলকটাকে নিয়ে ভাবলাম, গোলকটাকে নিয়ে ভাবলাম। তাহলে আমি যে বলেছিলাম যে গোলকটাকে নিয়ে ভাবলাম এবং ভাবতেই থাকলাম, এবং ব্যাপারটা এমনই চলতে থাকলো। এমনটা না হয়ে যখন আমি গোলককে নিয়ে ভেবে তারপর আমার ভাবনাটা বন্ধ করে পুনরায় ভাবলাম, তাহলে এই যে প্রথম যে সম্ভাবনার কথা বলছিলাম, যে আমি গোলকটাকে নিয়ে ভেবে তারপর সেটার কন্টিনিউয়েশন করলাম, অর্থাৎ কোনো পরিবর্তন হলো না, কিন্তু সেই পরিবর্তন হলো না স্টেজটা থেকে সরে এসে আমি বললাম যে না, এখন আমি গোলকটা নিয়ে ভাববো না, আমি আবার গোলকটাকে নিয়ে ভাববো, বন্ধ করে আবার শুরু করলাম। এই যে ঘটনাটা এখানে ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলি পুনরাবৃত্তি। এখন আমি এখানে যে ছবিটা আঁকলাম, আমি একবার গোলক নিয়ে ভাবলাম, তারপর আবার গোলক নিয়ে ভাবলাম, আর এটা ছিল আমার গোলক নিয়ে প্রথম ভাবনার কথা। তাহলে আমার এই ভাবনা আর এই ভাবনার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ এখানে ভাবনা কেবলই ভাবনা, কেবলই ভাবনা, ভাবনা কন্টিনিউ করতেছে, কিন্তু এখানে ভাবনা ইন্টারাপশন বা একটা ব্রেক, তারপরে ভাবনা। তাহলে এখানে পুনরাবৃত্তির ব্যাপারটা ঘটলো। পুনরাবৃত্তি বা এখানে রিপিটেশন হলো। এখন আমরা যদি এই ভাবনা এবং এই ভাবনার মধ্যে পার্থক্য করতে চাই, তাহলে যে ধারণার জন্ম হবে সে ধারণাটাই হচ্ছে সংখ্যা। অর্থাৎ সংখ্যা দিয়ে আমরা পুনরাবৃত্তির প্রকরণকে বুঝাই বা পুনরাবৃত্তির বিভিন্নতাকে বুঝাই। যেমন এখন তোমরা বুঝতেই পারছো যে আমরা এটাকেই বলি এক, এটাকে বলি দুই। ঠিক যদি আমরা এরকম আমাদের ভাবনাটা যদি এরকম হয়
তাহলে এটাকে আমরা বলি 3। মানে হচ্ছে একই জিনিস, অভিন্ন জিনিস আমরা ভিন্ন ভিন্ন রকমভাবে চিন্তা করতেছি, এবং এই চিন্তার প্রকরণটা হচ্ছে আসলে পুনরাবৃত্তি দিয়ে, অর্থাৎ পৌনপুনিকতা দিয়ে। এই পুনরাবৃত্তি বা পৌনপুনিকতা দিয়ে ঘটনার যেই ভিন্নতা আসে, সেই ভিন্নতা প্রকাশের জন্যই আমরা সংখ্যাকে ব্যবহার করি। অর্থাৎ আমরা যদি বলি 2, তাহলে এটাও 2, এটাকেও আমরা 2 বলবো, এটাকেও আমরা 2 বলবো। তার মানে হচ্ছে 2 হচ্ছে কিছু একটা ঘটনার বর্ণনা, যেই ঘটনায় 2 বার পুনরাবৃত্তি ঘটবে। 3 হচ্ছে একটা ঘটনার বর্ণনা, যে ঘটনা 3 বার পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ এই পুনরাবৃত্তি দিয়ে সংখ্যাকে চিন্তা করার পর আমরা ওই ভিন্ন ভিন্ন চিন্তাগুলোকে ভিন্ন ভিন্ন প্রতীক দিয়ে ব্যবহার করি, প্রতীক ব্যবহার করে প্রকাশ করি, এবং এভাবেই আমরা সংখ্যার ধারণাকে প্রকাশ করি। তো বলা হয়ে থাকে যে সংখ্যা একটা বিমূর্ত ধারণা। বিমূর্ত ধারণা এই জন্য বলা হয়ে থাকে যে আসলে এই প্রতীকগুলোর ভিতরে সংখ্যার ধারণা নাই, বরং সংখ্যার ধারণা প্রকাশের জন্য আমরা এই প্রতীকগুলোর সাহায্য নেই। সংখ্যার ধারণা আসলে আমাদের মনে মনে, আমাদের চিন্তার জগতেই সংখ্যার ধারণা। সে কারণে সংখ্যাকে অনেক সময় বলা হয় যে সংখ্যা একটা বিমূর্ত ধারণা। তো আশা করি এই আলোচনাটুকু সংখ্যা সম্পর্কে আমাদের তোমাদের হতে পারে, তোমরা হয়তো এরকমভাবে চিন্তা করে দেখেছো আগে, আর এখন আমাদের বই পুস্তকগুলোতে অনেক বিস্তারিতই ব্যাখ্যা করে অনেক কিছু বোঝানো হয়। আমি তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা সংখ্যা সম্পর্কে তোমাদের বইতে যে সমস্ত কথাবার্তাগুলো লেখা আছে সেগুলোও তোমরা অবশ্যই পড়বে, এবং তাহলে আমার এই চিন্তার সাথে বইয়ের চিন্তা এবং তোমাদের নিজেদের চিন্তা মিলিয়ে তোমরা আরও ভালো করে হয়তো কিছু ভাবতে শিখবে বা বুঝতে শিখবে। তো এই হচ্ছে আমাদের সংখ্যা সম্পর্কে ধারণা। তাহলে আমি সংখ্যাকে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমি বলতে পারি যে সংখ্যা হলো পৌনপুনিকতা। প্রকাশের ভাষা। এটা আমি আমার মতো করে বললাম যে সংখ্যা দিয়ে আমরা পৌনপুনিকতা প্রকাশ করি। এবং এখন আমরা এরকম বলতে পারি যে এই যে পৌনপুনিকতা প্রকাশ করার জন্য আমরা ভিন্ন ভিন্ন প্রতীক প্রকাশ করি, প্রতীক ব্যবহার করি, এবং ব্যাপারটা এরকম যে আমরা এক সংখ্যাটি বোঝানোর জন্য আমরা এক প্রতীক ব্যবহার করি। ইংরেজিতে এভাবে লিখি, আমরা বাংলা এভাবে লিখি। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, একের জন্য 1, 2, এরকম 3, এভাবে করে যেতে যেতে যখন আমরা 9 বা 9 লিখি, এটা হচ্ছে 9। তোমরা বুঝতেই পারছো যে এখানে চেহারাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন চেহারা তৈরি হচ্ছে। এখানে যেরকম ভিন্ন ভিন্ন চেহারা তৈরি হচ্ছে, তা এগুলোর জন্য আমরা ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করছি, এবং প্রতিটা ক্ষেত্রে এই পৌনপুনিকতা ভিন্ন ভিন্ন অবয়ব নিচ্ছে, এবং আমাদের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন মান পাচ্ছে। তো এখন এই 9টা জিনিস এরকমভাবে একটা প্রপার অ্যারেঞ্জমেন্টে থাকার কারণে আমরা চট করে বুঝতে পারছি যে এটা 9। কিন্তু যদি জিনিসগুলো এরকম এলোমেলো ভাবে থাকতো, তাহলে কিন্তু চট করে দেখে আমরা বলতে পারতাম না যে এটা 9। তখন আমরা কি করতাম?
আমরা তখন কাউন্ট করতাম, আমরা গণনা করতাম 1 2 3 4 5 6 7 8 9 এবং গণনা করে তখন বলতাম এখানে 9টা গোল্লা আছে। তাহলে এই 9 সংখ্যাটার ধারণা থাকার কারণে আমরা দেখতে কিন্তু প্রায় একই রকম লাগছে, এটা এবং এটা দেখতে প্রায় একই রকম লাগছে, কিন্তু আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 তাহলে এটা হলো 8। তাহলে দেখতে একই রকম লাগা সত্ত্বেও এইখানে 8টা বস্তু, এখানে 9টা বস্তু। এই পার্থক্য বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? এই দুটো প্রতীক, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9। অর্থাৎ এই যে পৌনঃপুনিকতার ভিন্নতা আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করলাম। এখন এই রকম ভাবে যদি সংখ্যা বাড়তে থাকে তাহলে আমাদেরকে যদি আলাদা আলাদা প্রতীক ব্যবহার করতে হয়, তাহলে এই আলাদা আলাদা প্রতীকের সংখ্যা কখনো শেষ হবে না, অগণিত প্রতীক আমাদের ব্যবহার করতে হবে। তো সে কারণেই আমরা যে এখন সংখ্যা লিখন পদ্ধতি ব্যবহার করি, সেই সংখ্যা লিখন পদ্ধতি তোমরা মনে হয় এই জিনিসটা জেনে থাকবে যে এই সংখ্যা লিখন পদ্ধতি কিন্তু একটা আবিষ্কার, এবং এটা হচ্ছে প্রথম খুব সম্ভবত 500 AD মানে হচ্ছে যে 500 খ্রিস্টাব্দে বা 500 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ভারতীয় গণিতবিদ, যেটা ইতিহাসে আছে, আর্যভট্ট, তিনি শূন্য আবিষ্কার করেন। এই শূন্য কিন্তু কেবলমাত্র একটা প্রতীক না, শূন্য কিন্তু একটা ধারণা। এবং তোমরা একটু তোমাদের মানে আমি শুরুতে যখন সংখ্যা সম্পর্কে আমি কথা বলছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা চোখ বন্ধ করে ফেলো, চোখ বন্ধ করে চিন্তা করো যে কিছুই নাই। ওই যে চোখ বন্ধ করে যখন কোনো কিছু নাই এইরকম একটা চিন্তা করলাম, এটাকে সংখ্যার ধারণার মধ্যে আসলে কেউ দেওয়ার সাহস করেন নাই। কিন্তু কোনো এক সময় মানুষ এটা নিয়ে যখন চিন্তা করে তখন চিন্তা করে যে না, আসলে কিছুই নাই, তার ভেতরে যখন আমি সেই যে একটা গোল্লার কথা ভেবেছিলাম, এটাকেও আমরা সংখ্যা বলতে পারি নাই, বা এটা থেকেও আমরা সংখ্যার ধারণা চিন্তা করতে পারি নাই যতক্ষণ না আমরা এটার পুনরাবৃত্তি চিন্তা করি। তাহলে 1-এর পর 2-কে ভাবার পর আমরা 1 এবং 2-এর পার্থক্য করি এবং সংখ্যার ধারণায় আসি। কিন্তু যদি আমি চিন্তা করি যে এই সমস্ত ধারণার শুরু ছিল কোনো কিছুই নাই এইরকম একটা ভাবনা, এবং সেই কোনো কিছুই নাই এরকম একটা ভাবনাই হচ্ছে আসলে এই শূন্যের ধারণা। তো এই শূন্যের ধারণাটা আসলে খুবই শক্তিশালী একটা ধারণা। আমরা শূন্য সম্পর্কে পরবর্তী ক্লাসে আরও কিছু আলোচনা করব। বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করব তখন শূন্য নিয়ে আবার আমাদের প্রাসঙ্গিকতা আসবে। তো এই শূন্যটা হচ্ছে একই সঙ্গে একটা সংখ্যা, এবং এই শূন্য হচ্ছে একই সঙ্গে সংখ্যা প্রকাশের একটা প্রতীক। যদিও আমরা শূন্য যখন বলি তখন পরিমাণগতভাবে কিছুই নাই এরকমটা প্রকাশ করি, কিন্তু এটাকে আমরা একটা সংখ্যাই বলি, কারণ এটাকে ভাবার পর থেকে আমাদের সংখ্যার ধারণাটা শুরু হয়। সো যখন আমরা 9-এর পরে কোনো সংখ্যাকে প্রকাশ করতে যাব তখন আমরা আরেকটা ভিন্ন প্রতীক ব্যবহার না করে আমরা যেটা করি সেটা হচ্ছে 1-এর পর একটা শূন্য ব্যবহার করি, এবং আমরা বলি যে এটা হচ্ছে 9-এর পরবর্তী সংখ্যা। এখানে 1-এর পর আমরা একটা 0 দিই, তো এটাকে আমরা বলি 10। তার মানে হচ্ছে দেখো এই 3টা ছবি একই রকম, এবং যদি সংখ্যার ধারণা না থাকতো তাহলে সত্যি এই 3টা ছবির পার্থক্য করা, এই 3টা ছবি কেন আলাদা সেটা বলা আমাদের জন্য মুশকিল হতো। তাহলে সংখ্যার ধারণা সত্যিই আসলে খুব প্রয়োজনীয়।
1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হচ্ছে এটাকে আমরা বলছি 10। এবং এরপর থেকে তোমরা জানো যে সংখ্যার পরবর্তী প্রতীকগুলো কিভাবে আসে। 10 এর পর নেক্সট নাম্বার আমরা বলি 11, তারপর 12, তারপর 13, এভাবে যেতে যেতে যখন 19 হয় তখন আমরা আবার এই জায়গায় 2কে নিয়ে আসি এবং এখানে 0 দিই। তো এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ সংখ্যা ব্যবহারের জন্য যদি আমরা 10টা প্রতীককে ব্যবহার করি তাহলে এভাবে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো গঠিত হয়। এবং এই সংখ্যাকে ভেঙে লেখার পদ্ধতিও তোমরা আগের ক্লাসগুলোতে জেনে আসছো, সেটা তারপরে আমি একটু বলি। যে 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাতে আমরা 10টা প্রতীক ব্যবহার করি সেই 10 ভিত্তিক সংখ্যা। যেমন আমরা যদি কোনো একটা সংখ্যা লিখি 2 5 7, এই 2 5 7 বলতে আমরা যেটা বুঝি 2 into 1 0 0 প্লাস 5 into 1 0 প্লাস 7 into 1। অর্থাৎ এখানে লক্ষ্য করো 1 10 100, 10 দিয়ে গুণ হচ্ছে, 10 এর পাওয়ার বেড়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলি 2 into 10 to the power 2 প্লাস 5 into 10 to the power 1 প্লাস 7 into 10 to the power 0। এই 10 to the power 0 equals to হচ্ছে 1। এটাও একটা প্রমাণ সাপেক্ষ বাস্তবতা, এটা প্রমাণ করার ব্যাপার আছে। আমি এখনই এটার প্রমাণে যাব না, জিনিসগুলো সামনে আসবে। যে এটা আপাতত তোমরা জেনে রাখো যে a to the power 0 equals to 1। আচ্ছা, সো এখন 2 into 10 স্কোয়ার, এভাবে করে আমরা সংখ্যা লিখি। এখন ধরো এই সংখ্যাটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এখন আমি যদি বলি যে না, এই সংখ্যাটা হচ্ছে 9 ভিত্তিক সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি বলি এটা হচ্ছে 9 ভিত্তিক সংখ্যা, এই সংখ্যাটা যদি 9 ভিত্তিক সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটার মান, প্রকৃত মান কত হবে? 2 into 9 স্কোয়ার প্লাস 5 into 9 প্লাস 7 into 1। এবং এটা আমরা একটু ক্যালকুলেশন করি, 2 into 81 প্লাস 45 প্লাস 7 equals to 972 প্লাস 45 প্লাস 7, সরি এখানে আমি ভুল করে ফেলছি, এটা 2 হবে, 2 এখানে হবে 2 into 81, 21 হচ্ছে 2 আর 2 গুণে 16, 162 প্লাস 45 প্লাস 7, 7 5 12, 14, 14 4, 4 আর 5, 5 6 11, 1 27, 2। তার মানে হচ্ছে এই 257কে যদি আমরা বলি এটা একটা 9 ভিত্তিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটার প্রকৃত মান হচ্ছে 214। অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি দিয়ে এই সংখ্যাটার প্রকৃত মান হবে 214। এরকম সংখ্যার ডিজিট সংখ্যা কমিয়ে সংখ্যার মান কিন্তু কমে আসে, সংখ্যার ডিজিট সংখ্যা কমিয়ে সংখ্যার প্রতীক দিয়ে সংখ্যার মান কমে আসে। এখন তোমরা এটা মনে হয় যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি বলে একটা সংখ্যা পদ্ধতি আছে, যেখানে আমরা সংখ্যার প্রতীক কেবলমাত্র ব্যবহার করি 1 এবং 0। 1 এবং 0 হচ্ছে সেখানে সংখ্যার প্রতীক। আমরা 1কে এইভাবে প্রকাশ করি, 2কে
এইভাবে প্রকাশ করি, 3কে এখানে 1 নিয়ে আসি, 4কে আবার এইভাবে প্রকাশ করি 2টা 0 দিয়ে। এবং সেক্ষেত্রেও সংখ্যা লেখার পদ্ধতিগুলো হচ্ছে আসলে এইরকমই, যে 10 ভিত্তিক, আমরা যদি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কথা বলি, আমি যেটা তোমাদের যেটা আসলেও এখন প্রাসঙ্গিক সেই সম্পর্কে বলি। 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমি ইচ্ছা করলে বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি নিজে চিন্তা করতে পারি, কিন্তু বাস্তবে আমরা যেগুলোকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে 10 ভিত্তিক এবং 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং এই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ আছে, কারণ তোমরা এটা জেনে থাকবে যে কম্পিউটার প্রোগ্রামিংয়ে এই 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার আছে, যেটাকে আমরা বাইনারি বলি। তো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যদি আমরা কোনো একটা সংখ্যা এরকম লিখি 101,001, এই সংখ্যাটার মান হবে হচ্ছে, এখানে আমরা 1 লিখব, তারপর এখানে কাউন্ট করব 1 2 3 4 5, 1 2 3 4 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0-র জন্য 0ই হবে, 0 প্লাস 1-এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 প্লাস 0-র জন্য 0 প্লাস 0 প্লাস 0 প্লাস এখানে আবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে যে সংখ্যাটা হয় সে সংখ্যাটা 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, আর 2 কিউব হচ্ছে 8 প্লাস 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 0 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে 8 প্লাস 1 হচ্ছে 9, 9 প্লাস 2 হচ্ছে 11-এর 1 41, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয় এই সংখ্যাটার মান হচ্ছে 41। তার মানে আমরা যদি ডিজিট কমিয়ে ফেলি তাহলে সংখ্যার আকৃতি বড় হয় কিন্তু সংখ্যার মান কমে যায়। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা প্রকাশের জন্য যে 10 ভিত্তিক এবং 2 ভিত্তিক ডিজিটের পার্থক্য আর কি। তো এটা আসলে আমাদের এই সংখ্যার প্রতীক দিয়ে সংখ্যা প্রকাশের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন রকম অপশনে যেতে পারি এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের সাধারণ গণিত বইতে শুরুর দিকে এই সংখ্যা সম্পর্কে আলোচনার পর সংখ্যার প্রকারভেদ সম্পর্কে বলা হয়েছে, যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে বাস্তব সংখ্যা, যে আমরা যখন বলি বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা না এমন কোনো ধারণা আছে কিনা। তো সেই ধারণা যাওয়ার আগে আমি সহজ করে বাস্তব সংখ্যা কাকে বলে এই জিনিসটাকে যদি আমরা বলতে চাই, যে সংখ্যার যে ধারণাগুলো আমরা বাস্তব উদাহরণ দিয়ে প্রকাশ করতে পারবো সেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি। সংখ্যার যে ধারণাকে আমরা বাস্তব উদাহরণ দিয়ে প্রকাশ করতে পারবো বা বাস্তবের ঘটনার সাথে সরাসরি কোরিলেট করতে পারবো সেটাকে আমরা বাস্তব সংখ্যা বলি। তো যেমন একটা এরকম বলা যায় যে যদি এ বি দুটো সংখ্যা হয়, এ বি দুটি সংখ্যা, তো যদি এ বি বাস্তব সংখ্যা হয় তাহলে এ বি এর ব্যাপারে আমরা কি বলতে পারি? হতে পারে এ ইকুয়ালস টু বি, অথবা হতে পারে এ নট ইকুয়ালস টু বি। অর্থাৎ বললাম দুটি সংখ্যা, কিন্তু সংখ্যা দুটি যদি সমান হয় তখন দুটি সংখ্যা একটি সংখ্যা হয়ে যাবে, কিন্তু যদি দুটি সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা হয় তাহলে এ নট ইকুয়ালস টু বি। আর এ নট ইকুয়ালস টু বি হলে হয় এ ইজ গ্রেটার দেন বি হবে, অথবা বি ইজ গ্রেটার দেন এ হবে। বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনায় বা বাস্তব সংখ্যাকে সংজ্ঞায়িত করতে গেলে আমার কাছে মনে হয়, এটা আমার একটা নিজস্ব উপলব্ধি,
যে বাস্তব সংখ্যাকে যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি তাহলে মনে হয় অবাস্তব সংখ্যার অস্তিত্ব নিয়ে চিন্তা করাটা সহজ হয়। কারণ তোমাদেরকে বলে রাখি যে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এই বিষয়টা সত্য না। অর্থাৎ যদি অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা যখন জানবা তখন এটা জানবা যে দুটি অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এই গ্রেটার দেন অর লেস দেন এই ব্যাপারটা বলা যায় না। এবং এটা শুনতে অদ্ভুত লাগে যে কেন এটা বলা যাবে না। তো সে প্রসঙ্গে আমরা পরবর্তী আলোচনায় আসব, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে কথা বলবো। কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য, অবাস্তব সংখ্যার ক্ষেত্রে এই ইনইকুয়ালিটির ব্যাপারটা প্রযোজ্য না। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা ব্যাপার। আর আরেকটু সহজ করে, যেমন এটা আমি বললাম ইচ্ছা করে এটার মধ্যে একটু রহস্য করার জন্য, তোমরা যেন ব্যাপারটা নিয়ে ভাবো। আর আরেকটা ব্যাপার হলো যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যেটা বলা হয় যে সংখ্যাকে আমরা বর্গ করলে, অর্থাৎ এক্স এলিমেন্ট অফ রিয়েল নাম্বার হলে, অর্থাৎ এক্স যদি বাস্তব সংখ্যা হয়, এই আর দিয়ে আমরা বাস্তব সংখ্যাকে প্রকাশ করি, ক্যাপিটাল আর দিয়ে। আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্স যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স এর বর্গ শূন্যের চেয়ে বড় অথবা শূন্য হবে। এখন শূন্য কখন হবে সেটা তো আমরা বুঝতেই পারি যে এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। আর কোনো সংখ্যা যদি ঋণাত্মক হয়, যেমন -2, এটাকে বর্গ করলে আমরা পাবো 4। -3 এটাকেও বর্গ করলে আমরা পাবো 9। আবার +2 এটাকেও বর্গ করলে আমরা 4 পাবো। +9কেও আমরা বর্গ করলে +3কেও আমরা বর্গ করলে 9 পাবো। তার মানে হচ্ছে যে বাস্তব সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক সংখ্যা পাওয়া যায়। তো এখন তার মানে আমরা বলতে পারবো যে সকল পজিটিভ সংখ্যা, সকল নেগেটিভ সংখ্যা এবং শূন্যকে একত্রিত করে আমরা বলবো এরাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। যদি আমরা সহজ করে তোমাদের এই লেভেলের উপলব্ধির জন্য বলতে চাই, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক, সকল ঋণাত্মক সংখ্যার সাথে শূন্যকে ইনক্লুড করলে আমরা যে সংখ্যা জগৎ পাই সেই সংখ্যা জগৎই হচ্ছে বাস্তব সংখ্যা জগৎ। এখন এই বাস্তব সংখ্যার মধ্যে বিভিন্ন রকমের সংখ্যা থাকে। যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা সম্পর্কে আমরা বললাম। ধনাত্মক সংখ্যা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলি যে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার যে ধারণা, সে ধারণাটা আসলে কি, যে মানে ধনাত্মক সংখ্যা দিয়ে আমরা কি বুঝাই আর ঋণাত্মক সংখ্যা দিয়ে কি বুঝাই। এটা তোমাদেরকে একেবারে প্রথম দিকে সম্ভবত তৃতীয় চতুর্থ শ্রেণীতেই, সম্ভবত আমার এই ঠিক এখনই মনে পড়ছে না, যে তৃতীয় চতুর্থ শ্রেণীর বইতেই খুব সম্ভবত ঋণাত্মক সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একটা ধারণা এরকমভাবে দেওয়া হয় যে আমরা যদি একটা, আমি এটা একটু মুছে ফেলি, যেমন আমি এটা একটা লেভেল চিন্তা করলাম। এখন এই লেভেল থেকে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তাহলে এই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, এটা হচ্ছে 1 2 3 4। আবার একই রকমভাবে আমরা সিঁড়ি বেয়ে এই লেভেল থেকে নিচে নামতে পারি। এটা হচ্ছে -1 -2 -3 -4। এইভাবে ধনাত্মক ঋণাত্মক সংখ্যার একটা ধারণা দেওয়া হয়ে থাকে। যে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ঋণাত্মক সংখ্যা, এবং দেখো তাহলে ব্যাপারটা, তাহলে এইটাকে আমরা বলি শূন্য। তো এই ধারণাটাই এই লেভেলে আমরা এভাবে প্রকাশ করি যে এটা যদি আমাদের সংখ্যা রেখা হয় তাহলে সংখ্যা রেখার মধ্যে কোথাও আমরা শূন্যকে প্রকাশ করি, শূন্যকে দেখাই,
তারপর শূন্য থেকে ডান দিকে এবং বাম দিকে সমান দূরত্বে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে প্রকাশ করি। তো ডান দিকে যতটুকু দেখাবো ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5, বাম দিকে সেভাবে ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করি। এবং আমরা লক্ষ্য করি যে আরেকটা জিনিস হচ্ছে যে যে ধনাত্মক সংখ্যাতে যদি আমরা বলি যেমন 4-এ যাওয়ার জন্য আমি যতটুকু ডিস্টেন্সে যাব, 4-এ যাওয়ার জন্য আমরা যতটুকু দূরত্বে যাব, -4-এ যাওয়ার জন্য আমরা ততটুকু দূরত্বে যাব। তার মানে 4 এবং -4-এর মধ্যে আমাদের একটা মিল খুঁজে পাচ্ছি আমরা, যে 0 থেকে 4, 0 থেকে -4, এখানে কাউন্ট হচ্ছে 1 2 3 4, এখানেও কাউন্ট হচ্ছে 1 2 3 4। তাহলে এই দুটো কাউন্ট সেম। তো এটাকে প্রকাশ করার জন্য আমাদের একটা ভাষা, আমাদের একটা এক্সপ্রেশন আছে। সেই এক্সপ্রেশনটা হচ্ছে 4-কে আমরা এইভাবে করে লিখি, এটাকে আমরা বলি পরম মান, সংখ্যার পরম মান। যে 4-এর পরম মান হচ্ছে 4, আবার -4-এর পরম মানও হচ্ছে 4। অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার মিলকে আমরা এভাবে প্রকাশ করি যে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার পরম মানটা সেম। এটাকে আমরা সংখ্যার পরম মান বলি বা মডুলাস বা পরম মান বলি। আর এটা যে পরম মানের জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি পরম মান প্রকাশের জন্য, যে আমরা যদি বলি x > 0 হলে আমরা লিখি mod x বা x এর পরম মান হচ্ছে x। অর্থাৎ ধনাত্মক সংখ্যার জন্য x এর পরম মান x নিজেই। আর যদি আমরা বলি x < 0 হলে x এর পরম মান হচ্ছে, আমরা এখানে দেখো এটাকে আমরা মিলাবো যে -4-এর পরম মান 4, তাহলে x ঋণাত্মক হলে আমরা এভাবে লিখব -(x). তো এখন এটাকে আমরা মিলিয়ে দেখি যে এই -4-এর ক্ষেত্রে কি হবে। x < 0 অর্থাৎ x ঋণাত্মক, তাহলে ধরলাম x হচ্ছে -3, তাহলে -3-এর পরম মান হবে -(-3), দ্যাট ইজ +3। তো এভাবে আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পরম মান দিয়ে প্রকাশ করি। এবং এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ধারণা হচ্ছে বাস্তব সংখ্যার ধারণার অন্তর্ভুক্ত, এবং 0 একটা বাস্তব সংখ্যা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ধনাত্মক ঋণাত্মক সংখ্যা সম্পর্কে বোঝার জন্য আমার এইখানে আমি আলোচনা, এরপরে আমি অন্য টপিকে যাচ্ছি। যে এই যে আমরা বলছি যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা, তা আমরা এরকম 1 2 3 4 দেখালাম, তাহলে যদি এখানে 1 হয়, এখানে 2 হয়, এখানে 3 হয়, তাহলে এই জায়গাগুলোতে কি থাকে? অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার মাঝখানে কি সংখ্যা থাকে? তো পূর্ণ সংখ্যার মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সে সংখ্যাগুলোকেই আমরা বলি ভগ্নাংশ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মাঝখানে যে সংখ্যাগুলো থাকে সে সংখ্যাগুলোকেই আমরা অপূর্ণ সংখ্যা বলি। এবং তোমরা অলরেডি ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জেনে আসছো। যেমন কেন আমরা বলি পূর্ণ সংখ্যা ভগ্নাংশের মাঝখানে থাকে? যেমন আমি যদি বলি 4 1/3, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 4-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট। তাহলে সংখ্যা রেখায় যদি আমরা এখানে 4-কে আর এখানে 5-কে প্রকাশ করি, তাহলে এই সংখ্যাটা 4 এবং 5-এর মাঝখানে কোথাও থাকবে। তাহলে যে সংখ্যা দুটি পরপর পূর্ণ সংখ্যার মাঝখানে অবস্থান করে, মাঝখানে মানে মাঝামাঝি কোথাও অবস্থান করে, সে সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা বলি। এবং ভগ্নাংশ সংখ্যা অপূর্ণ সংখ্যাও যেরকম ধনাত্মক হতে পারে, আমরা যদি বলি 0-এর ডান দিকে যদি হয় তাহলে এটা ধনাত্মক, 0-এর বাম দিকে যদি হয় তাহলে এটাকে ঋণাত্মক। এবং 0-এর বাম দিকের সংখ্যাগুলোকে আমরা 0-এর চেয়ে ছোট সংখ্যা বলি। 0-এর চেয়ে ছোট সংখ্যা 0-এর বাম দিকে যে সংখ্যাগুলো থাকে, আর 0-এর ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে 0-এর চেয়ে বড় সংখ্যা। আচ্ছা,
আচ্ছা, সংখ্যার প্রকারভেদের আলোচনায় তোমাদের এই পর্যায়ে এই নবম দশম শ্রেণীতে একটা বিশেষ ধরনের সংখ্যা সম্পর্কে আলোচনা আসে। আচ্ছা, সংখ্যার শ্রেণী বিভাগে কিন্তু আরও কতগুলো রকম সংখ্যা আছে, যে সংখ্যাগুলো সম্পর্কে একটু বলেই নেই। যেমন আমরা বলি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, আর আরেকটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। মানে এই ধারণাটা আমাদের কাজে লাগবে, এই জন্য এটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। সহমৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে মৌলিক সংখ্যার কোনো উৎপাদক থাকে না। যেমন আমরা প্রথম মৌলিক সংখ্যা বলি 2, তারপর 3, তারপর 5, তারপর 7, এভাবে করে মৌলিক সংখ্যাগুলো আসতে থাকে। 7-এর পর হচ্ছে 11, 13, 17, এভাবে করে সংখ্যাগুলো আসতে থাকে, মৌলিক সংখ্যাগুলো। তো এই মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে যে যদি আমরা দুটো সংখ্যাকে চিন্তা করি এরকম, যেমন 15, আমরা বুঝতেই পারছি এই সংখ্যাটা মৌলিক না, কারণ এটার দুটো উৎপাদক আছে, 3 এবং 5। আর যদি আমরা আরেকটা সংখ্যা বলি 32, এটাও মৌলিক সংখ্যা না, কারণ এটারও উৎপাদক আছে, এটার উৎপাদক হচ্ছে 2 ছাড়া আর কোনো উৎপাদক আসলে নাই, মৌলিক উৎপাদক 2। কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ এই সংখ্যার তুলনায় এই সংখ্যা মৌলিক, এই সংখ্যার তুলনায় এই সংখ্যা মৌলিক। অর্থাৎ যখন দুইটা সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন আমরা সেই ধরনের সংখ্যাকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। তোমরা ছোটবেলায় জেনে আসছো যে তোমাদেরকে বলা হতো যে যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। যেমন একটা সংখ্যা 48/76, এখন এটাকে আমরা যেটা করি তাদের উৎপাদক দিয়ে হর এবং লবকে ভাগ করে করে সংখ্যাটাকে কি আকারে নিয়ে আসি। 48কে 2 দিয়ে ভাগ করলে হয় 24, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দিয়ে ভাগ করলে হবে 3 দুগুণে 6 আর 2 গুণে 16। আচ্ছা, তারপরে আবার এটাকে আবার যদি 2 দিয়ে ভাগ করি, এখানে 12 হবে, এখানে হবে 19। লক্ষ্য করো, যে কোনো ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ যে কোনো এরকম ভগ্নাংশ, সে ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি, তাহলে আলটিমেটলি এমন একটা অবস্থায় আসবে যে হর এবং লবের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তো এই যে আমরা আসলে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে একটা সহমৌলিক জোড়া দিয়ে বা একটা সহমৌলিক পেয়ারের রেশিও দিয়ে, অনুপাত দিয়ে সংখ্যাটাকে প্রকাশ করলাম। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশ বলি, এবং এই সংখ্যার আরেকটা পরিচয় হচ্ছে এই ধরনের সংখ্যাকে আমরা মূলদ সংখ্যাও বলে থাকি। আচ্ছা, তাহলে মূলদ সংখ্যা মানে হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত, বা দুটি এমন সংখ্যার অনুপাত যাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না, এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকবে না, এইভাবে যদি আমরা মূলদ সংখ্যাকে সংজ্ঞায়িত করি, তাহলে মূলদ সংখ্যার ভেতরে আমরা কিন্তু পূর্ণ সংখ্যাগুলোকেও নিয়ে আসি। যেমন 14/1, এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা আমাদের মৌলিক সংখ্যার ভিতরে, মূলদ সংখ্যার ভিতরে আসবে। সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এবং সকল ভগ্নাংশ বা অপূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ। কারণ যখন আমরা ভগ্নাংশ বলি তখন আমরা এই চেহারাটা চিন্তা করব যে সকল ভগ্নাংশ সংখ্যা আমরা মূলদ সংখ্যা বলবো। আচ্ছা, এখন তার মানে সহমৌলিক সংখ্যার অনুপাতে যে সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করব সেগুলোকে আমরা বলবো
মূলদ সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না এমন কোনো সংখ্যা কি থাকতে পারে? আমরা এই বিষয়টা নিয়ে একটু সার্চ করব, এই বিষয়টা নিয়ে একটু দেখব যে সহমৌলিক সংখ্যার অনুপাতে প্রকাশযোগ্য না এমন সংখ্যা খুঁজে পাওয়া যায় কিনা। তোমরা এটা জানো যে 1কে যদি আমরা বর্গ করি তাহলে 1 হয়, যদি 2কে বর্গ করি তাহলে 4 হয়। আচ্ছা, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2 আর 1-এর বর্গমূল হচ্ছে 1। 1কে বর্গমূল করলে 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে। এখন আমরা যদি বলি যে আমরা কি বলবো, ধরা যাক 2 একটা সংখ্যা, কি বলবো, আচ্ছা 1কে বর্গ করলে 1 হয়, 2কে বর্গ করলে 4 হয়, √1 = √4 = 2। যেটা বলতে চাচ্ছিলাম যে √2 একটা সংখ্যা, √2 একটা সংখ্যা, এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা হবে? আমরা এটা বলতে পারি 1 greater than 2 less than 4। এটা আমরা বলতেই পারি 1 এবং 4-এর মাঝখানে 2 একটা সংখ্যা। হ্যাঁ, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। এখন যদি আমি বলি যে √1 এবং √4, অর্থাৎ √2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা √1 এবং √4-এর মাঝখানে আছে, তাহলে আমরা বলতে পারছি যে 1 √2 2। তার মানে √2 এমন একটা সংখ্যা যেটা 1 এবং 2 এর মাঝখানে। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারবো যে অবশ্যই √2 পূর্ণ সংখ্যা নয়। তোমাদের বইতে √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য এই স্টেপটা সম্ভবত আলোচনা করা হয় নাই। √2 পূর্ণ সংখ্যা নয়, এটা একটা গুরুত্বপূর্ণ, মানে এই প্রমাণের সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা বলতে হবে, এটা বলা উচিত যে আমরা কেন √2কে একটা ভগ্নাংশ মনে করব। তো দেখো, আমরা এই যুক্তিতে বলতে পারি যে √2 পূর্ণ সংখ্যা নয়। তাহলে √2 যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমরা বলতে পারি যে ধরি √2 একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশটা হচ্ছে p/q, যেখানে আমরা বলছি যে p/q সহমৌলিক। অর্থাৎ √2 = p/q, pq সহমৌলিক। কেন? কারণ যেহেতু আমরা বললাম যে √2 পূর্ণ সংখ্যা নয়, তাহলে √2 হবে একটা ভগ্নাংশ, একটা অপূর্ণ সংখ্যা। এবং কোনো অপূর্ণ সংখ্যা সবসময়, যেই একটু আগে যে উদাহরণ দিলাম, যেমন আমি বললাম যে কোনো ভগ্নাংশকে আমরা এভাবে প্রকাশ করি, যেমন যেটা বলছিলাম যে 48/76, আলটিমেটলি এই সংখ্যাটা আমাদের হয়ে গেল কত, 12/19 হলো, 12/19 হচ্ছিল 38 দিয়ে ডিভাইড করার পর। এই যে 12/19, 12 এবং 19-এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক
নাই, কাজে এটা একটা অপূর্ণ সংখ্যা আমরা বলতে পারি। ঠিক যদি √2 1 এবং 2 এর মাঝখানে কোনো সংখ্যা হয় তাহলে √2কে এরকমভাবে প্রকাশযোগ্য হওয়া উচিত। যদি এরকমভাবে প্রকাশযোগ্য হয়, এখন আমরা বলতে পারবো এটাকে আমরা এখন বর্গ করব। তাহলে 2 = p²/q²। আচ্ছা, তারপর এটার পরে এখানে আমরা লিখতে পারবো যে 2q = p²/q। এখন লক্ষ্য করো আমরা যা পেলাম যে 2q = p²/q, এখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা এবং pq হচ্ছে সহমৌলিক সংখ্যা, যেখানে pq এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। যদি pq এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন আমি 7 এবং 15 দুটো সংখ্যা, এটা মৌলিক সংখ্যা, এটা মৌলিক সংখ্যা না, এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। এখন আমি যদি 7কে এখানে 1,12,000 গুণ করি, যতই গুণ করি না কেন কোনোভাবেই এটাকে 15 দিয়ে ডিভাইড করা যাবে না। আবার যদি আমরা এখানে 15কেও অনেকবার গুণ করি তাহলে এখানে কোনো সাধারণ উৎপাদক বা কোনো কাটাকাটি হবে না, বলছি মানে ভাগ করা যাবে না, কোনো সাধারণ উৎপাদক আসবে না। তার মানে হচ্ছে যে দুটি সংখ্যা যদি সহমৌলিক সংখ্যা হয় তাহলে সেই দুটি সংখ্যার যে কোনো শক্তি, অর্থাৎ 7^n/15^m, যে কোনো পাওয়ার, এই অনুপাতটা একটা ভগ্নাংশ হতে বাধ্য। এটা কোনোভাবেই পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডান দিকে pq সহমৌলিক হওয়ার জন্য p²/q অপূর্ণ সংখ্যা। কিন্তু বাম দিকে q পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা একটা কন্ট্রাডিকশন পেলাম যে যদি √2কে আমরা একটা অপূর্ণ সংখ্যা বা একটা ভগ্নাংশ, এরকম মানে পূর্ণ সংখ্যা না হবার কারণে এটাকে আমরা একটা ভগ্নাংশ মনে করি। বললাম যে পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে আমি একটু পার্থক্য করে বলছি যে পূর্ণ সংখ্যা না, এটা কনফার্ম, এতে কোনো সন্দেহ নাই যে √2 একটা অপূর্ণ সংখ্যা। কিন্তু যদি এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, p/q আকারে প্রকাশ করি, তাহলে আমরা একটা রিয়েল কন্ট্রাডিকশন পেলাম, একটা বৈপরীত্য পেলাম, যেটা আমরা মানতে পারবো না। সেটা কি? ডান দিকে p²/q একটা অপূর্ণ সংখ্যা, কিন্তু বাম দিকে q একটা পূর্ণ সংখ্যা। এবং ওই যে আমরা বলছিলাম যে সংখ্যা রেখায় যখন আমরা পূর্ণ সংখ্যাকে অপূর্ণ সংখ্যাকে ব্যাখ্যা করলাম, তখন বললাম যে ধরা যাক এখানে যদি কোনো সংখ্যা হয় 4 আর এখানে যদি 5 হয়, তাহলে 4 আর 5 এর মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে অপূর্ণ সংখ্যা। অর্থাৎ যে কোনো অপূর্ণ সংখ্যা হয় কোনো পূর্ণ সংখ্যার চেয়ে বড় অথবা কোনো পূর্ণ সংখ্যার চেয়ে ছোট, অর্থাৎ অপূর্ণ সংখ্যা দুইটা পূর্ণ সংখ্যার মাঝখানে থাকবে। তাহলে দুটো সংখ্যার মাঝখানে যে সংখ্যাটা থাকবে, মাঝামাঝি যে সংখ্যাটা থাকবে, সেটা এটারও সমান হতে পারবে না, এটারও সমান হতে পারবে না। অর্থাৎ কোনো অপূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। তাহলে আমরা এখানে লিখব এটি অসম্ভব, এটি অসম্ভব। তার মানে সুতরাং √2 = p/q হতে পারে না, হতে পারে না। সুতরাং √2 অপূর্ণ সংখ্যা হলেও, অপূর্ণ সংখ্যা হলেও একটি অমূলদ সংখ্যা। এই হচ্ছে √2 একটি অমূলদ সংখ্যা, এই বিষয়টার একটা সম্পূর্ণ প্রমাণ। তো
আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যদি তোমাদেরকে বলা হয় যে √7 একটা অমূলদ সংখ্যা, এটা কিভাবে তুমি প্রমাণ করবে? একই রকম যুক্তি, একই রকম তথ্য দিয়েই আমরা এই জিনিসটাকে প্রমাণ করতে পারবো, একই রকম ধারাবাহিকতা দিয়ে প্রমাণ করতে পারবো, কিন্তু সেখানে আমাদের এই শুরুর কাজটা কি করতে হবে? তো শুরুর কাজটা হচ্ছে আমরা যেটা চিন্তা করব, যেমন √2 এর ক্ষেত্রে আমরা এই যে শুরুতে 1 এবং 2 এর মাঝখানে √2 ফেললাম, আমরা যেটা করব সেটা হচ্ছে √7 এর ক্ষেত্রে আমরা 7 এর নেক্সট পূর্ণ 7 এর পরবর্তী খুব সবচেয়ে কাছের যে পূর্ণবর্গ সংখ্যা, সেই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা এইভাবে লিখব 7 ইজ লেস দেন 9, আর 7 এর চেয়ে কম যেই পূর্ণবর্গ সংখ্যা, সেই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। আমরা এটা দিয়ে শুরু করব। তাহলে এটা দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের পরবর্তী ধাপটা কি হবে? পরবর্তী ধাপটা হবে 2 is less than √7 is less than √9। √9 মানে হচ্ছে 3, অর্থাৎ 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3। তাহলে দেখো যে আমরা পরপর দুটো সংখ্যার মাঝখানে √7 কে নিয়ে আসলাম, এবং এটাই হচ্ছে অত্যাবশ্যকীয়তা, যে এটার কারণেই আমরা √7 কে অপূর্ণ সংখ্যা ভাবতে পারি বা অপূর্ণ সংখ্যা বলতে পারি। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবে যে আমরা যে এই যে চট করে লিখে ফেললাম, ধরি √2 = p/q। √2 মূলদ সংখ্যা হলে √2 = p/q। এখন এই √2 = p/q যখন লিখি তখন আমরা pq কে সহমৌলিক বলি, কিন্তু অমূলদ সংখ্যা p/q আকারে যখন আমরা লিখি তখন q যখন 1 হয়ে যায় তখন এই সংখ্যাটা, যেমন এই যে আমি যেটা বলছি যে 5 একটা মূলদ সংখ্যা, 5 কে আমরা 5/1 লিখতে পারি, যেখানে 5 এবং 1 এর মধ্যেও কোনো সাধারণ উৎপাদক নাই। কিন্তু এখানে যখন আমরা লিখতেছি এই লেখাটা কিন্তু এই রকম না। √2 যখন p/q লিখতেছি, এটার দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে √2 একটা অপূর্ণ সংখ্যা, আর এই অপূর্ণ সংখ্যা এটা নিশ্চিত করার জন্যই আমাদের এই লাইনটা আসলে দরকার, এই কথাটা দরকার। এই কথাটা না বললে প্রমাণটা আসলে সম্পূর্ণ হয় না। তো আজকের ক্লাসে আমি এখানে আলোচনা শেষ করতে চাই। এই চ্যাপ্টারে আমাদের আরো কিছু আলোচনা আছে। আজকের ক্লাসটা হয়তো খুব বেশি গোছালো হয়নি, প্রথম ক্লাস, আর আমার বাসা থেকে এসে আমি খুব তাড়াতাড়ি আমার সময় যেটা দেয়া ছিল সেই সময় রক্ষা করার জন্য আমি ক্লাস শুরু করে ফেলছি। তো চেষ্টা করলাম যতটুকু সম্ভব সঠিক তথ্য দিয়ে ক্লাসটা নেওয়ার জন্য। তো তারপরেও আমার ক্লাসে আমার বক্তব্যে ভুল হতে পারে বা তোমাদের দ্বিমত করার মতো বিষয় থাকতেই পারে। তো আমি আশা করব কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্ন বা আমার কোনো ভুল থাকলে সেই ভুলগুলো নিয়ে তোমরা কথা বলতে পারো। তো সেটা আমি খুশি হব। এবং এটা বলে রাখছি যে আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস হবে আগামী মঙ্গলবার, শনি, রবি, সোম, মঙ্গলবার, এবং মঙ্গলবার ইনশাল্লাহ 8:30টায় ক্লাস হবে। আর কমেন্ট বক্সে আমি যে প্রশ্নগুলো পাবো বা যে আলোচনা সমালোচনাগুলো পাবো সেগুলো অবশ্যই আমাকে পরবর্তী ক্লাস আরও সুন্দর করার জন্য হেল্প করবে। আর কোনো শিক্ষার্থী কোনো প্রশ্ন করলে আমি অবশ্যই চেষ্টা করব সে প্রশ্নগুলোর উত্তর পরবর্তী ক্লাসে লাইভে শুরুতেই দেওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।